এতক্ষণ শুনছিলেন সুভাষ সিংহ রায়ের বক্তব্য। সুভাষ ঠিকই বলেছেন যে প্রশ্ন আমাদের অনেক, কিন্তু প্রশ্নের কারণগুলো আমাদের একটু খুঁজে বের করা দরকার। যে প্রশ্নের কারণ, সমস্যার কারণটা যতক্ষণ খুঁজে বের করতে না পারবো ততক্ষণ কিন্তু সমাধানের সূত্রটাও আমরা বের করতে পারবো না। কেন এরকম হচ্ছে? কালকে মানে আজ দিনের হিসেবে আজকেই 15 লক্ষ ছেলে মেয়ে তারা পরীক্ষা দিতে যাবে। আসলে একটি পরীক্ষাকে বলা হচ্ছে প্রবেশিকা পরীক্ষা, মানে জীবনের প্রবেশ পথ। এই পরীক্ষার মধ্যে দিয়ে তার জীবনের প্রবেশ পথ খুলে যাবে অথবা বন্ধ হয়ে যাবে। কি ক্রাইসিসের মধ্যে আমাদের দেশটা আছে দেখেন। আমরা যদি ক্লাস 5-এর যারা পরীক্ষা দিয়েছিল তাদের সংখ্যাটা দেখি, সেটা হচ্ছে 31 লক্ষ, আর মেট্রিক পরীক্ষা দিচ্ছে সেখানে 14 লক্ষ। ক্লাস 5 থেকে ধরেন 15ই হন, তাহলে 31 লক্ষ থেকে 15 লক্ষ, এই 5 বছরে কিন্তু এই ছেলেমেয়েগুলো ঝরে গেছে। কেন ঝরে গেল? আমাদের এই শোষণমূলক ব্যবস্থা আমাদের সবার শিক্ষা ব্যবস্থা করতে পারেনি। তারপরও যে বাবা মার সন্তানরা তারা মেট্রিক পরীক্ষা দেবেন বা এসএসসি পরীক্ষা দেবেন, তারা কি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন যে কালকে কি হবে তাদের জীবনের, যখন প্রবেশিকা পরীক্ষা দেবেন দেশটা কোথায় প্রবেশ করতে যাচ্ছে। এটা যেমন একটা দিক। কেন এটা হলো? একটা দিক দেখুন, বাংলাদেশের মধ্যে একটু হিস্ট্রিটা আমরা দেখি যে স্বাধীনতার কি অপূর্ব আকাঙ্ক্ষা আমাদের ছিল, একটা গণতান্ত্রিক দেশ পাবো, একটা শোষণমুক্ত দেশ পাবো, একটা মর্যাদাপূর্ণ সমাজ আমরা পাবো। কি পেলাম আমরা তো এই 44 বছরে? 1972 থেকে 1975 সালে আমরা দেখলাম যে কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে একদলীয় ব্যবস্থা, তারপরে সেটার কালমিনেশনে চলে আসলো সামরিক শাসন। সমাধান কি হলো? সামরিক শাসন কি কোনো সমাধান ছিল? সেখানে জিয়া রহমানের মৃত্যু হলো, দেশ কি মুক্ত হলো শোষণ থেকে? তারপরে আবার জিয়া রহমান এবং বহুদলীয় গণতন্ত্রের নামে তিনি এমনভাবে সংবিধানকে কাটাছেড়া করলেন, সংবিধানের যে মৌলিক বিষয়গুলো সবগুলোকে ধ্বংস করে দিয়ে সংবিধানের শুরুতে এমনভাবে একটা ধর্মীয় প্রতারণা যুক্ত করে দিলেন, দিয়ে তিনি রাষ্ট্র শাসন করতে গেলেন। তারপরেও আমরা দেখলাম আবার একটা মিলিটারি শাসন। সমাধান কি হলো? 90 আমরা সুভাষ দা তখন আমরা একসঙ্গে লড়াই করেছিলাম একটা গণতান্ত্রিক ব্যবস্থা পাবো বলে। 90-এর পরে 91 থেকে 2007 পর্যন্ত কত চড়াই উত্তরের মধ্যে দিয়ে 2007 সালে গিয়ে আবার সেনা সমর্থিত একটা সরকার এলো। এসে 2 বছর দেখলাম আমরা যখনই একটা ক্রাইসিস তৈরি হয় তখন কোনো না কোনোভাবে একটা অশুভ একটা শক্তি এসে ক্ষমতা দখল করে দেশের যে শোষণমূলক ব্যবস্থা সেটাকে বহাল রাখার চেষ্টা করে। তার ফল কি আমরা দেখছি যে সমস্যা ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছে, রোগটা জটিল থেকে জটিলতর হচ্ছে। এটা যেমন আমাদের একটু খেয়াল রাখা দরকার যে এই শোষণমূলক ব্যবস্থাটা বহাল রেখে আমাদের এখানে 2 পার্টি সিস্টেমটা এইভাবে চলবে কি? 2 নম্বর হলো যে এই সমস্যার মূল কারণ কি? ক্ষমতা দখল। তো একদল ক্ষমতায় থাকবেন আর একদল ক্ষমতায় যাবেন। এর মধ্যে যদি আমাদের সমাজতন্ত্রের কথা আপনারা বাদই দেন, যদি প্রচলিত একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে মনে করেন যে গণতান্ত্রিক ব্যবস্থার নির্বাচন হচ্ছে একটা পথ, তো নির্বাচনটাকে সুষ্ঠু হোক, গ্রহণযোগ্য হোক, অবাধ হোক, নিরপেক্ষ হোক, এইটাই তো আমাদের চাওয়া। এই চাওয়াটা কোনো সরকারই তো পূরণ করছেন না। ফলে আমরা দেখছি যে একদল তিনি ভোটের অধিকার দেবেন না, আরেক দল মানুষের বাঁচার অধিকার দেবেন না। আজকে যেমন 4 দিন পুরো মূল্য, এখন আমাদের ভোটের অধিকারও থাকবে না, আমাদের বাঁচার অধিকারও থাকবে না। আমরা কি ওয়ান পার্টি ডিক্টেটরশিপে চলে যাবো, অথবা মিলিটারি ডিক্টেটরশিপে চলে যাবো, অথবা ওয়ান পার্টি ফ্যাসিজমে চলে যাবো, নাকি মৌলবাদীর আগ্রাসনের শিকার হবো? এই সমস্ত কিছু কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। ফলে এই ঘুরপাক খাওয়ার মধ্যে আমরা একটা জিনিস বলতে চাই যে মানুষ তাহলে কি করবে? মানুষ কি এই দুদলীয় চক্রের মধ্যে আবর্তিত হতে থাকবে, নাকি তার ভিন্ন কোনো পথ খুঁজবে? যতক্ষণ পর্যন্ত ভিন্ন পথ না খুঁজবে ততক্ষণ পর্যন্ত সুভাষ যেটা বলেছেন যে আওয়ামী লীগ যদি সবকিছু সোনা দিয়ে মুড়িয়ে দেয় তারপরেও বিএনপি থাকবে, বিএনপি যদি সবকিছু মুড়িয়ে দেয় তারপরেও আওয়ামী লীগ থাকবে। তার মানে দ্বিদলীয় পাল্টাপাল্টির এমন এক মনন জগৎ তৈরি হয়েছে যেখান থেকে যুক্তি হারিয়ে যাচ্ছে। আর যখন যুক্তি হারিয়ে যায় তোর শক্তি প্রাধান্য চলে আসে। তখন কখনো কখনো কণ্ঠস্বরের তীব্রতা বাড়ে, অথবা কখনো কখনো পাশবিক শক্তির তীব্রতা বাড়ে। এখন আমরা পাশবিক শক্তির তীব্রতা দেখছি, সেখানে হারিয়ে যাচ্ছে মানুষের গণতান্ত্রিক মূল্যবোধ।